মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকে অনলাইন ক্লাসে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা। সাহিত্য কণিকা থেকে গদ্যের নাম হচ্ছে অতিথি স্মৃতি। হ্যাঁ, অতিথি স্মৃতির পড়াবো লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ ও টিকা। বাংলা সাহিত্যের কয়েকটা অংশ আছে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে গদ্য, পদ্য, উপন্যাস। তোমরা আরও যখন বড় বড় ক্লাসে উঠবে তখন তোমরা জানতে পারবে, ঠিক আছে? তাহলে তোমাদের সামনে বই আছে নিশ্চয়ই, তোমরা বই সবাই সামনে নাও। আমি রিডিং করছি, একটা কথা মনে রেখো, কথা আমি বারবার বলবো, যতক্ষণ না তোমাদের কথা সুন্দর হচ্ছে, পরিপূর্ণ হচ্ছে, স্পষ্ট হচ্ছে, ততক্ষণ কিন্তু আমি এই কথাটা বলতেই থাকবো। কথা এমন একটি মাধ্যম যার মাধ্যমে নিজেকে অন্যের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আর একটা কথা মনে রেখো, যাই করো তাই বিনয় জিনিসটা বজায় রাখবা। যেহেতু তোমরা এখন ছোট, আর আমি তোমাদের শিক্ষক হিসেবে এটাই বলবো, বিনয় জিনিসটা নিজেদের মধ্যে সবসময় রাখবা, চালু রাখবা। আচ্ছা, তাহলে বই সামনে আছে, আমি পড়া শুরু করি। অতিথি স্মৃতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে ছিলেন? হ্যাঁ, এটা তো আমাদের একটু জানতে হবে, জেনে নিতে হবে যে কে ছিলেন উনি, কার লেখা, কি পড়ছি, উনি কি ছিলেন, ঠিক আছে? তাহলে লেখক পরিস্থিতিটা আমি একটু পড়িয়ে নিই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনি 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুলালয়ে অতিবাহিত হয়। দারিদ্র্যের কারণে কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে। জীবিকার সন্ধানে রেঙ্গুন গমন ও সেখানে অবস্থানকালে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করে। 1907 সালে ভারতী পত্রিকায় বড় দিদির উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক গল্প উপন্যাস লিখে তিনি এমনভাবে পাঠক হৃদয় জয় করেন যে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হয়। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন প্রভৃতি। সাহিত্য প্রতিভার স্মৃতি হিসাবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জীবনাবসান ঘটে 1938 খ্রিস্টাব্দে কলকাতায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই লেখক পরিচিতি বাসায় মুখস্থ করবে। হ্যাঁ, তোমরা তো অনেক ছোট, তোমাদের সত্যি অনেক প্রশ্ন। হ্যাঁ, এখন যদি তোমরা মুখস্থ করে এটা খাতায় লেখো, নিজে প্র্যাকটিস, নিজে দেখো যে তোমার কোন বানান ভুল হয়েছে, ঠিক আছে? তুমি নিজে দেখতে পারো, আম্মু আব্বু কিংবা তোমার বড় ভাই বোন এদের সাহায্য নিতে পারো। অবশ্যই তুমি নিজে লিখে যদি নিজে দেখতে যাও, তাহলে নিজের ভুলগুলো কেউ কখনো কিন্তু ধরতে পারে না। এই জিনিসটা খেয়াল রেখো, তোমার ভুল তুমি ধরতে পারবে না, অন্য কেউ ধরতে পারবে। যেমন আমি টিচার, আমি তোমার ভুল ধরে দিতে পারি। যে তুমি যখন আমার সাথে কথা বলছো, আমি বলতে পারি, এই তুমি এভাবে কেন কথা বলছো, তুমি স্পষ্টভাবে কথা বলো, সুন্দর করে কথা বলো। তোমার আব্বু আমার কাছে গেলে তুমি একটা লেখা লিখছো, হ্যাঁ, তোমার আব্বু যদি সময় থাকে, আব্বু যদি সময় থাকে, তোমার ওটা কারেকশন করে দিবে। তাহলে বন্ধুরা, লেখক পরিচিতি তোমরা খুব ভালো করে মুখস্থ করবে, করে সেটা খাতায় লিখবে। লিখে বানানগুলোও ঠিক মতো দেখো, এবং ওনার জন্মসাল এবং মৃত্যুসাল এটা মনে রেখে, এবং ওনার কয়েকটা গ্রন্থ, হ্যাঁ, দু একটা মনে রেখে সারা জীবন থাকবে, যতদিন তুমি শিক্ষার সাথে জড়িত থাকবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি অতিথি স্মৃতি লিখেছেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এতক্ষণ ধরে আমি ওনার পরিচয় তোমাদের সামনে পড়ে শোনালাম, ঠিক আছে? এবার বন্ধুরা, বই সামনে নাও, আমি পড়ি। আমার রিডিং পড়াটা তোমরা একটু খেয়াল করো। আমি এটা খেয়াল রাখবো যে যতক্ষণ না তুমি সুন্দর করে স্পষ্ট ভাষায় কথা আমার সাথে বলতে না পারছো, ততক্ষণ আমি কিন্তু তোমাদেরকে বারবার তাগিদ দিব যে যা পড়ছো স্পষ্টভাবে পড়ো, সুন্দরভাবে পড়ো, ঠিক আছে? তাহলে তোমরা খেয়াল করো আমি কিভাবে রিডিং করছি। আরেকটা জিনিস মনে রেখো বন্ধুরা, যে বাড়িতে অনেক সময় ভালো লাগে না যে পড়া মুখস্থ করবে, আর এখন তখন কি করবে? রিডিং, গদ্য, গল্প, যাই তবে রিডিং পড়বে। রিডিং পড়লে দেখবা যে তোমার
পাঠের প্রতি মনোযোগও আসবে, কথাটাও শুদ্ধ এবং স্পষ্ট হবে এবং বানানগুলো তোমার মেমোরি মানে তোমার স্মৃতিশক্তিতে গেঁথে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি শুরু করি। অতিথি স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও। আমি এসেছি প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি 3টে, সে 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা এক ঘে সুরে ভজন সুর করে ঘুম ভেঙে যায়। দৌড় করে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়ে। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপর একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারে অশোক গাছের মাথায়। সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। হলদে রঙের এক জোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি কেন দিন 2 এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরলো না তো? এদেশে ব্যাধির অভাব নেই, পাখি চালান দেওয়ায় তাদের ব্যবসা। কিন্তু 3 দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল। বন্ধুরা তোমরা কিন্তু খেয়াল করে শোনো আমার রিডিং পড়াটা। এমনি করে সকাল কাটে, বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আসে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যা ঢের বেশি। প্রথমেই যেত পা ফুলো অল্প বয়সী একদল মেয়ে। বুঝতাম এরা বেরি আসামি। ফোলা পায়ে লজ্জা থাকতে বেচারাদের কত না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবু দেখি কারো পায়ে আট করে মোজা পরা। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে, সেটা পথ ছাড়া বিঘ্ন। তবু কৌতূহলী লোক চক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি 24-25, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি পাণ্ডু। কোথাও যেন এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবা। তবু সবচেয়ে ছোট ছেলেটি তার করে, সে তো আর হাঁটতে পারে না। বন্ধুরা খেয়াল করো, হ্যাঁ আমার রিডিং পড়াটা কিন্তু খেয়াল করো। আমি কিন্তু এভাবেই পড়া চাই তোমাদের কাছে, অথচ ফিরে আসবারও ঠাঁই নেই। কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি। সেদিন সন্ধ্যা তখনও দেরি আছে। দেখি জনকয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধাহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরছে। সম্ভবত এরা ব্যাধিগ্রস্ত। সন্ধ্যার পূর্বে এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চরণ দেখে ভরসা হলো। ভাবলাম যাই, আমি একটু ঘুরে আসি গে। সেদিন পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ পিছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে। বললাম কি রে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে ল্যাস নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে। বললাম তবে আয় আমার সঙ্গে। পথের ধারে একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যৌবন একদিন শক্তি সামর্থ্য ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছালাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে ল্যাস নাড়তে লাগলো। কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইলো। বললাম না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘন্টা খানিক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এদিনে কেন? জবাবে সে মুখ মানে চেয়ে তেমনি ল্যাস নাড়তে লাগলো। বললাম আজ তুই খেয়ে যাবি? না, খেয়ে যাস নে, বুঝলি। প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ল্যাস নাড়লে অর্থ বোধ হয় এই যে সত্যি বলেছে তো। রাত্রে চাকর এসে জানালে সেই কুকুরটা সে আজ বাইরের বারান্দার নিচে উঠানে বসে আছে। বাবুল ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। পরের দিন খবর পেলাম অতিথি যায়নি। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম তা হোক, ওকে তোমরা খেতে দিও। বন্ধুরা তোমাদের
পারো কিন্তু আমি কিভাবে রিডিং করছি। আমি জানতাম প্রথম খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এই বাগানের মালিনী, এ আমি জানতাম না তার বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত, চাকরদের দরদ তারপরেই বেশি। অতএব আমার অতিথি করে উপবাস। বিকালে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবোতে লাগলো কেমন? সে জবাব দেয় রেজে রে, মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি না যে মালির বউ তার মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখে পথের ধারে বসে কাটায়। আমার চাকরদেরও তাকে সাই ছিল। বন্ধুরা, আমি অনেকক্ষণ পড়লাম, ঠিক আছে? তোমরা কিন্তু বাকিটুকু পড়ে নিও। বন্ধুরা, আমি একটা জিনিস, পৃষ্ঠা নম্বরটা আমার খেয়াল ছিল না, হ্যাঁ আমি এখন তোমাদের পৃষ্ঠা নম্বরটা একটু দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, 1 থেকে 4 আমার আসলে আমি লিখতে বলে দিচ্ছি, তোমরা এখন ঠিক করে নিতে পারছো তো? আচ্ছা, এবার পড়াবো আমি কি পড়ালাম তোমাদেরকে এতক্ষণ, ঠিক আছে? অতিথি স্মৃতি, হ্যাঁ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাঠ পরিচিতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেহঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথি স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই এই গল্পের বিষয়। লেখক দেখিয়েছে মানুষে কেমন স্নেহ প্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কে সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এই গল্পের সম্পর্কে এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে। তাই বন্ধুরা, তোমরা এখন ক্লাস 8-এর স্টুডেন্ট, আরও বড় করে আরও জানতে পারবে মানুষ ও প্রাণীর মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে, হয়তো তোমারও উঠতে পারে। যেরকম কুকুর, বিড়াল, পাখির সাথে অনেকের অনেক সুসম্পর্ক গড়ে উঠতে পারে, ঠিক আছে? আচ্ছা, শব্দার্থ টিকা। শব্দার্থ ভজন, আমরা যে এটা পড়লাম গদ্যটা অতিথি স্মৃতি। ভজন হচ্ছে ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তন, প্রার্থনামূলক গান, যারা হিন্দু ধর্মাবলম্বী, ঠিক আছে? তাদের ভাষায় দুয়ার বা দরজা, বাড়ির ফটক, এটা তো আমরা চিনি, তাই না? কুঞ্জ, লতা পাতায় আচ্ছাদিত বৃত্তকার স্থান, উপবন, বেরি শোক জাতীয় রোগ, যাতে হাত পা ফুলে যায়, একটা রোগের নাম। আসামি, এই শব্দটি দিয়ে সাধারণত আদালতে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে, কিন্তু এখানে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে। পাণ্ডুর ফ্যাকাশে, মালা রচনাকারী, মালাকর, বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি। মালিনী, মালিক, স্ত্রী। আচ্ছা বন্ধুরা, আজকে আমি যা পড়ালাম তোমরা বাসায় পড়বা, হ্যাঁ? এখন তার বলতে পারবো না যে মিস স্কুলে আসলে আমরা ক্লান্ত হয়ে পড়ি, বাসায় ফিরে পড়া করতে পারি। এখন তো কোনো স্কুলে আসতে হয় না, তাই না? তাহলে বাসায় তোমরা খাওয়া দাওয়া করবে, পড়ালেখা করবে, যখন শরীরটা ভালো থাকবে রিডিং করবে, লিখবে, মুখস্থ করবে। কতক্ষণ শরীর ভালো, মন ভালো থাকবে না? একসময় শরীর ভালো থাকবে, মনও ভালো থাকবে, সেই সময় পড়বে, পড়ে মুখস্থ করে তোমরা লিখবে, আব্বু আম্মু সবাইকে দেখবে। আর একটা কথা মনে রাখো, ক্লাস 8-এর স্টুডেন্ট তোমরা, তাই না? 5, 6, 7 পাস করে তোমরা ক্লাস 8-এ উঠেছো। এই 8-এ কিন্তু তোমাদেরকে একটা পরীক্ষা দিতে হয়। কি পরীক্ষা? JSC, তাই না? তো সেই পরীক্ষার জন্য কিন্তু তোমাদেরকে খুব কঠিনভাবে করতে হবে, প্রিপারেশন নিতে হবে, তাই না? যে তোমরা কোন প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিচ্ছ, তাই না? তোমরা যদি ভালো রেজাল্ট করো তাহলে বলবে না ওই শিক্ষা প্রতিষ্ঠানে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীরা JSC পরীক্ষায় খুব ভালো করেছে, ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমরা খুব ভালো করে পড়ালেখা করো। আজকের মতো এখানে আমি আমার পাঠ শেষ করছি। আগামী ক্লাসে নতুন কোনো কবিতা, গল্প, বিষয় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো ও সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।